আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ইসিতে আজ নিষ্পত্তি হচ্ছে ৭০ জনের আপিল। বিদ্রোহীদের নিয়ে চ্যালেঞ্জ যায়নি বিএনপির। বহিষ্কৃতরাও প্রমাণ করতে চান নিজেদের জনপ্রিয়তা। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে, লাস্ট ডেটের পরে তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে কাজ। বাংলাদেশের সংবিধান নির্ধারণ হবে নির্বাচন ও গণভোটে, বললেন প্রধান উপদেষ্টা। অনেক তরুণ রাজনীতিকের জয় প্রত্যাশা ডক্টর ইউনূসের। Election is coming up on 12th of February. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh will be like. ক্রিকেট নিয়ে টানাপোড়েনে লাভবান হবে না বাংলাদেশ, ভারতের কেউ। ধারণা বিশ্লেষকের। কূটনীতির চেয়ে রাজনৈতিক উদ্যোগে জোর দেওয়ার পরামর্শ। মাদারীপুরে গাড়ি চাপায় ৩ জন নিহত, মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, ব্যাপক ভোগান্তি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ইরানের সরকারের সমর্থনে রাস্তায় নামল লাখো সমর্থক। প্রেসিডেন্টের নেতৃত্বে ব্যাপক শোডাউন, নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা যুক্তরাষ্ট্রের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন। এর আগে গতকাল শুনানির তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি, যার মধ্যে ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। আজ সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত মোট ২৪টি শুনানি হয়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৭। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কারেও থামাতে পারছে না বিএনপি। আলোচনা ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় অর্ধশতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। যদিও বিএনপি নেতারা এখনও সংকট সমাধানে আশাবাদী। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিশ্বাস, আলোচনা চলমান থাকায় ২০ জানুয়ারির আগেই বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে। শুধুমাত্র উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার। ভোটের আগে যেন আরেক যুদ্ধে বিএনপি। প্রায় অর্ধশতাধিক আসনে অন্তত ৭২ জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, যদিও এর মধ্যে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ যেমন ঢাকা ১২ আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয় আসনটি। এতে ক্ষুব্ধ নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নেমেছেন ভোট যুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয়, নেতা হয়তো ১৫-২০ জন, এটা জনগণের নির্বাচন। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। এখানে অন্য কোনো কথা কোনো সুযোগ নেই, কারো কোনো সুযোগ নেই। এছাড়াও কোনো কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বঞ্চিতরা। এদের মধ্যে ৯ জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে, তবে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করেছে। এই পরিস্থিতিতে আমি বললেই বা ওখানকার থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণঅধিকারকে ভোট দিবে, এই চিন্তা অবান্তর। ওখানকার বিএনপি নেতাকর্মীদের এবং পটুয়াখালী ৩-এর কমপক্ষে ৫ লক্ষাধিক জনগণ আছে, তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। সুতরাং রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আলোচনার কোনো সুযোগ নেই। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা। আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি, কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের শীষ দিয়েছে সে হেরে যাবে, তাহলে আমার দল হেরে যাবে। আমার বিশ্বাস যে তারা হচ্ছে যে চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরও দল যেহেতু যদি সিদ্ধান্ত না হয়, সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। এমন প্রেক্ষাপটে দলীয় বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু হাতে গোনা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও বাকিরা এখনো অনড়। রাজনীতিতে কোনো লাস্ট ওয়ার্ড নেই, এটা একটা জায়গা পর্যন্ত থাকবে। আর যখন মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে,
লাস্ট ডেটের পরে তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। স্বাভাবিকভাবে দলের যে গঠনতন্ত্র হিসেবে যে ব্যবস্থা নেওয়া সেটা তো নিতেই হবে, কারণ দলের শৃঙ্খলার বাইরে গিয়ে তো কোনো রাজনীতি হবে না। বিএনপি বলছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করলে ভবিষ্যতে তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে। যাদেরকে দেওয়া সম্ভব হয়নি, সেভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি, নিশ্চয়ই দল বিভিন্ন সময়ে এদের মূল্যায়নের জন্য তো একটা প্রস্তুতি থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয়, চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেন উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে, তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বানও জানান তিনি। 3 দিনব্যাপী 15 জানুয়ারি পর্যন্ত রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলবে এই সম্মেলন। বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সমাধানে কূটনৈতিক নয়, রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সংকটে ঢাকা বা দিল্লি কোনো পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই। তাদের ধারণা, বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরও বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুপক্ষকেই। বিস্তারিত হাসিবুল করিম বিজয়ের রিপোর্টে। গত ডিসেম্বরের আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো নিরাপত্তার অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিক প্রতিবাদে আসছে টি-20 বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও 22 গজের উত্তাপ এখন রাজনৈতিক মাঠে। 5 আগস্টের পর টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্কে নাই নতুন মোড়, যার দায় আসলে কার? মুস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয়, এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে। এটা আমাদের অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না, এটা অহেতুক একটা উস্কানিমূলক কাজ হয়েছে।